আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আফরোজ আক্তার কামাল। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। তরুণদের আন্দোলন, গণতন্ত্র ও সংস্কার প্রক্রিয়ায় বাংলাদেশের নতুন দিগন্ত উন্মোচন করেছে জাতিসংঘের যুব বিষয়ক উচ্চ পর্যায়ের বৈঠকে প্রধান উপদেষ্টা। সংবিধান ও আরপিও অনুযায়ী পিআর পদ্ধতিতে নির্বাচনের সুযোগ নেই জানালেন প্রধান নির্বাচন কমিশনার। ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে জোর প্রস্তুতি নিচ্ছে কমিশন। পিআর নির্বাচনের দাবি তুলে একটি দল অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়, অভিযোগ সালাউদ্দিন আহমেদের। গণতন্ত্র পুনরুদ্ধারে শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান, ডাক্তার জাহিদ। নির্বাচনে জয়ী হলে শাসক নয়, সেবক হবে জামায়াত। চীনা প্রতিনিধি দলকে ডাক্তার শফিকুর রহমান। প্রতিবেশী দেশের হস্তক্ষেপের বিষয়ে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। এবং হত্যা, ষড়যন্ত্র সহ সুনির্দিষ্ট 8টি অভিযোগে জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধে হাসানুল হক ইনুর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিলেও ট্রাইব্যুনাল, আদালতে হাজির করার নির্দেশ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। জাতিসংঘের সাধারণ পরিষদে যুব কার্যক্রমের বিশ্ব কর্মপরিকল্পনার 30তম বার্ষিকী উপলক্ষে উচ্চ পর্যায়ের বৈঠকে বক্তব্য দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, বাংলাদেশের সম্প্রতি যুব সমাজের আন্দোলন, গণতন্ত্র ও সংস্কার প্রক্রিয়ায় নতুন দিগন্ত উন্মোচন করেছে। ড. ইউনূস জানান, বাংলাদেশের জাতীয় যুব উদ্যোক্তা নীতি গ্রহণ করা হয়েছে যাতে তরুণরা চাকরি খোঁজার বদলে চাকরি সৃষ্টিকারী হতে পারে। এছাড়া সংস্কার কমিশন ও জাতীয় নীতি প্রতিযোগিতায় যুবকদের সম্পৃক্ত করা হয়েছে বলেও জানান তিনি। প্রধান উপদেষ্টা সতর্ক করে বলেন, আজকের বিশ্বে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যুব বেকারত্ব এবং বৈশ্বিক সহযোগিতা ছাড়া যুবদের ক্ষমতায়ন সম্ভব নয়। বৈষম্য, বেকারত্ব ও সুযোগের অভাব তরুণদের মধ্যে হতাশা তৈরি করে, যা দ্রুত বৈশ্বিক অস্থিরতায় রূপ নিতে পারে। তাই যুব সমাজকে ন্যায্য সুযোগ, নিরাপদ পরিসর ও সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখার প্রতি গুরুত্বারোপ করেন ড. ইউনূস। আইন অনুযায়ী চলমান পদ্ধতিতে আগামী নির্বাচন হবে। আরপিওতে পিআর পদ্ধতি না থাকায় ইসি এটি নিয়ে ভাবছে না বলে জানান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। নির্বাচন ভবনে সাংবাদিকদের সাথে তিনি বলেন, সর্বশক্তি প্রয়োগ করে হলেও আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করবে ইসি। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে কমিশনের কর্মসূচির অগ্রগতি নিয়ে বৃহস্পতিবার বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আমি তো অপেক্ষা করছিলাম, আমি তো ফেব্রুয়ারি ইলেকশনের জন্য অপেক্ষা করতে কাজ করে যাচ্ছি। আমরা তো ফেব্রুয়ারিতে ইলেকশন করার জন্য প্রস্তুতি নিচ্ছি। সিইসি বলেন, সংবিধান ও আরপিওর বাইরে কোনো পদ্ধতিতে নির্বাচন করার সুযোগ নেই ইসির। পিআরটা তো আরপিও তো নাই, আমার সামনে তো আরপিও। আমি তো আমাকে যদি আরপিওটা বদলে যদি এটা অন্য একটা দিয়ে দেয় তাহলে এটা আইন না বদলাইলে তো পারি না। আমার সামনে তো আরপিও আছে। আরপিওটা তো যে আপনারা জানেন কিভাবে ভোট কালেক্ট করতে হয়, আমাকে তো আরপিও নিয়ে আগাতে হচ্ছে। নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বীদের নিয়ম ভাঙার ইচ্ছাকে দমন করার আহ্বান জানিয়ে সিইসি বলেন, কেউ অনিয়মের আশ্রয় নিলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। খেলোয়াড়দের তো ফাউল করার নিয়ত থেকে তো দূরে থাকতে হবে। যারা খেলবেন তারা যদি ফাউল করার নিয়ত সবাই নামেন মাঠে তাহলে তো একটা মুশকিল, কিন্তু যাতে ফাউল না করতে পারেন তার যাবতীয় ব্যবস্থা আমরা নিব ইনশাল্লাহ। নতুন দলের নিবন্ধন দিতে শেষ মুহূর্তে যাচাই বাছাই চলছে জানিয়ে সিইসি আরও বলেন, এ বিষয়ে খুব শীঘ্রই পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়া হবে। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি তুলে একটি দল দেশে অস্থিতিশীলতা তৈরি করতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। রাজধানীতে এই সেমিনারে তিনি বলেন, যারা পিআর চায় তারা দেশে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়। আরেক অনুষ্ঠানে স্থায়ী কমিটির সদস্য এজেড.এম. জাহিদ হোসেন জানান, গণতন্ত্র পুনরুদ্ধারের নেতৃত্ব দিতে কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। রাজধানীর সুপ্রিম কোর্ট মিলনায়তনে পিআর পদ্ধতিতে নির্বাচনের গ্রহণযোগ্যতা শীর্ষক সেমিনারের আয়োজন করে বাংলাদেশ ন্যাশনালিস্ট ব্রিটিশ ল স্টুডেন্ট অ্যালায়েন্স। এতে প্রধান অতিথির বক্তব্যে সালাউদ্দিন আহমেদ বলেন, অসাংবিধানিক দাবিতে দেশকে অস্থিতিশীল করে একটি দল নিজেদের অনৈতিক দাবি দেওয়া পূরণ করতে চায়।
তিনি বলেন যে স্বৈরতন্ত্র অবসানের জন্য গণ অভ্যুত্থান হয়েছে, পিআর পদ্ধতিতে আবারও সেই স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হবে। পিআর মানে হচ্ছে পার্মানেন্ট রেস্টলেসনেস। এটার সর্বশেষ অভিজ্ঞতা হচ্ছে নেপাল। তো বাংলাদেশে এটা কারা চালু করতে যাচ্ছে, তাদের পিছনের উদ্দেশ্য কি? বাংলাদেশে সবসময় যেন অস্থিতিশীল পরিস্থিতি থাকে, সরকার ব্যবস্থায় স্থিতিশীলতা না আসে, এবং কখনো বাই মেজরিটি কোনো পার্টি ইলেকশন না, সরকার গঠন না করতে পারে। বিভিন্ন জরিপের মাধ্যমে জাতিকে বিভ্রান্ত করা হচ্ছে দাবি করে তিনি বলেন, কোন রাজনৈতিক দলের অনৈতিক আবদার মানতে গিয়ে জাতিকে বিপদে ফেলা যাবে না। ভোট দিলাম সন্দ্বীপে, এমপি পেলাম মালদ্বীপে। এখন জনগণ যদি না জানে ভোট দেওয়ার পরে তাদেরকে এমপি হবে, তাহলে তো সেখানে প্রত্যক্ষ ডেমোক্রেসি এস্টাবলিশড হবে না, জনগণের রাইটটা এস্টাবলিশড হবে না। সবসময় রাষ্ট্রের একটা অস্থিরতা থাকবে, সেটার বেনিফিশিয়ারি হবে পার্শ্ববর্তী কোনো রাষ্ট্র অথবা বাংলাদেশের যারা কল্যাণ চায় না। অন্যদিকে ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশনের নবগঠিত কমিটিকে সাথে নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন বলেন, নির্বাচনকে সামনে রেখে দেশি বিদেশি সব ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত বিএনপি। কয়েক সপ্তাহের মধ্যে ইনশাআল্লাহ তারেক রহমান এসে বিএনপির নির্বাচনী প্রক্রিয়া নয়, গণতন্ত্র পুনরুদ্ধারের শেষ লগ্ন যেটি, সেটির নেতৃত্ব দিবেন। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে জামায়াত ইসলামী। চীনা প্রতিনিধি দলকে এই কথা জানিয়ে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, জয়লাভ করলে শাসক নয়, সেবক হতে চায় জামায়াত। মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ শেষে সংবাদ সম্মেলনে কথা বলেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তিনি জানান, নির্বাচনকে কেন্দ্র করে প্রতিবেশী দেশের হস্তক্ষেপের বিষয়ে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার তাগিদ দিয়েছেন আমিরে জামায়াত। রিপোর্ট করছেন আদিন সজীব। ঐকমত্য কমিশনের আলোচনার মধ্যেই জুলাই সনদের আইনি ভিত্তি, পিআর পদ্ধতিতে নির্বাচন, জুলাই হত্যাকাণ্ডের দৃশ্যমান বিচার সহ কয়েকটি দাবিতে রাজপথের আন্দোলনে সরব হয় জামায়াত ইসলামী। এতেই প্রশ্ন ওঠে আগামী নির্বাচন নিয়ে দলটির অবস্থান নিয়ে। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে চাইনিজ পিপলস ইনস্টিটিউট ফর ফরেন অ্যাফেয়ার্সের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাতের পর জামাতের অবস্থান পরিষ্কার করেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। ওনাদের প্রশ্নের জবাবে আমাদের আমির সাহেব বলেছেন যে সকল গ্রহণযোগ্য নির্বাচনে জামাত ইসলামী ইতিপূর্বে অংশগ্রহণ করেছে এবং আমরা প্রত্যেক পার্লামেন্টে নির্বাচিত হয়ে প্রতিনিধিত্ব করেছি, এবং আমরা জামাত ইসলামী সকল ধর্ম, বর্ণ, নারী, পুরুষ নির্বিশেষে সকলের সমান মর্যাদা, সমান মানবিক, সাংবিধানিক, রাজনৈতিক সকল অধিকারকে আমরা মেনটেন করেই আমরা এদেশে চলি, এবং জনগণ যদি আমাদেরকে দেশ শাসনের দায়িত্ব দেন তাহলে আমিরে জামাত বলেছেন যে আমরা শাসক হব না, আমরা সেবক হব, এবং সকলেই সমতার ভিত্তিতে প্রত্যেকের অধিকার ভোগ করবেন। আগামী নির্বাচনে প্রতিবেশী দেশের হস্তক্ষেপের বিষয়েও আলোচনা হয়েছে এই সাক্ষাতে। গণঅভ্যুত্থানের পরও ষড়যন্ত্র থেমে নেই জানিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানায় জামাত ইসলামী। চায়নার প্রতিনিধি দল এই প্রশ্ন করেছেন যে আপনারা বাংলাদেশের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি কি মনে করেন। তার মধ্যে এটা আমিরে জামাত তুলে ধরেছেন যে প্রতিবেশী দেশের পক্ষ থেকে যে কোনো বিষয়ে হস্তক্ষেপ এবং ইন্টারফারেন্সটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। তো সেটা মোকাবেলা করতে হবে জাতীয় ঐক্যের মধ্য দিয়ে। বাংলাদেশের উন্নয়নে সহযোগী ভূমিকা রাখার আশ্বাস দেয় চীনা প্রতিনিধিরা। We have supported each other, treated each other as equals for win-win outcome. আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। আচ্ছা, বলতে পারেন রাজনীতি ব্যবসায় পরিণত হয়েছে। রাজনীতিবিদরা শত জনমুখী না হলে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার। তিনি বলেন, পুরনো ব্যবস্থা টিকিয়ে রাখতে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হতে দেয়নি রাজনৈতিক দলগুলো। মানা হয়নি সংস্কার কমিশনের পরামর্শ। বায়ু দূষণ আর যানজটে অতিষ্ঠ হয়ে অনেক বিদেশি বিনিয়োগকারী মুখ ফিরিয়ে নিচ্ছে বলে মন্তব্য করেছেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। চ্যানেল আই কার্যালয়ে বিতর্কিতদের পরিবেশ ভাবনা বিষয়ক সংলাপে কথা বলেন তিনি। এ সময় প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু বলেন, জলবায়ুর বিরূপ প্রভাবে একদিকে মানুষ ক্ষতির শিকার হচ্ছে, অন্যদিকে ঋণের ফাঁদে পড়ছে বাংলাদেশ। মিজান শাহজাহানের রিপোর্ট।
পরিবেশ প্রকৃতি ভালো না থাকে। চ্যানেল আইতে ডিবেট ফর ডেমোক্রেসি এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের যৌথ আয়োজনে এই সেমিনার। এতে অংশ নেন 8টি বিশ্ববিদ্যালয় ও কলেজের বিতার্কিকরা। পরিবেশ বিপর্যয় নিয়ে তাদের নানা প্রশ্নের জবাব দেন আয়োজকরা। কারণ হিসেবে আমরা দেখছি বায়ু দূষণকে, এবং সেই সাথে সেটা ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান ও এটিএন বাংলার পরিচালক বার্তা হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, অতীতে জলবায়ু তহবিলের অপব্যবহার হয়েছে, বিশেষ জেলাকে অগ্রাধিকারের নামে বৈষম্য করা হয়েছে। অনেক সময় দেখা যাচ্ছে কোনো বিনিয়োগকারী যখন এয়ারপোর্ট থেকে তার নির্দিষ্ট হোটেলের দিকে রওনা হয়, তখন কিন্তু তিনি গাড়িতে হঠাৎ করে আটকে উঠেন। তারা যে ভাঙাচোরা গাড়িগুলো দেখেন, যে ধোঁয়া দেখেন, যে রাস্তার পাশে যে ফুটপাতের মধ্যে যে চায়ের দোকান দেখেন, টি স্টল দেখেন, যেভাবে রাস্তা পারাপার দৌড় দিয়ে পারাপার হয়ে থাকে, এতে কিন্তু আমাদের বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত হতে পারে। বিনিয়োগকারীরা কিন্তু এখান থেকে এসে ফিরে যেতে পারে। তারা মনে করতে পারে, বাবা এটা কোথায় আসলাম, যে এখানে কোনো কিছুর কোনো ঠিক নাই, একটা গাড়ির ঠিক নাই, একটা বাসের ঠিক নাই, যে যার মতো করে হর্ন দিচ্ছে, যে যার মতো করে ধাক্কা ধাক্কি দিয়ে বেরিয়ে যাচ্ছে। এই সময় প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু বলেন, সমন্বিত উদ্যোগই পারে পরিবেশ বিপর্যয় ঠেকাতে। ক্ষতিপূরণের প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন এখন জলবায়ু ঋণ ফাঁদে আমরা আসলে। তো 30 বছরে কিন্তু আমি বলবো অগ্রগতি 30%ও হয় নাই কিন্তু। তো সেই জায়গায় কিন্তু আমরা একটু হতাশই বলতে পারি। বাংলাদেশে পাওয়া জলবায়ু অর্থায়ন ও অনুদানের অনুপাত 2.7, যা স্বল্পোন্নত দেশগুলোর এলডিসি গড় মান 0.7-এর প্রায় 4 গুণ। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর তাজুল ইসলাম চৌধুরী তুহিনের সঞ্চালনায় সেমিনারে স্বাগত বক্তব্য দেন ডিবেট ফর ডেমোক্রেসির পরিচালক ডক্টর এস.এম. মুর্শেদ। আলোচকরা বলেন, পরিবেশ দূষণের ফলে দেশে বছরে 2,72,000 মানুষের অকাল মৃত্যু হচ্ছে। রাজনৈতিক সদিচ্ছা ছাড়া এ দূষণ বন্ধ হবে না বলেও মত তাদের। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। আগামী জাতীয় নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারিতেই আয়োজন জরুরি বলে মন্তব্য করেছেন এটিএন বাংলার বার্তার পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ। তিনি বলেন, দেশের ব্যবসায়ীরা স্বস্তিতে নেই। পতিত আওয়ামী সরকার ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠান সহ ব্যবসা বাণিজ্যে ধ্বংস ডেকে এনেছে। ফলে প্রকৃত ব্যবসায়ীরা পুঁজি হারিয়ে হাহাকার করছে। যতদিন পর্যন্ত নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার ক্ষমতায় না আসবে, ততদিন দেশি বিদেশি বিনিয়োগ ত্বরান্বিত হবে না বলে মন্তব্য করেন তিনি। রাজধানীর মোহাম্মদপুরে বায়তুল ফালা মাদ্রাসা কমপ্লেক্সে মোহাম্মদপুর শের শাহ সুরি রোড ব্যবসায়ী কল্যাণ সমিতির কার্যকরী সমিতির শপথ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি ফরিদ উদ্দিন ফারাদ। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক ডেপুটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, বিএনপির নির্বাহী সদস্য কৃষিবিদ শামীমুর রহমান শামীম উপস্থিত ছিলেন। আমরা আশা করি যে বাংলাদেশে একটা কাঙ্ক্ষিত সময়ের মধ্যে জাতীয় নির্বাচন হলে ব্যবসায়ীদের মধ্যে যে বিনিয়োগ করবার জন্য এখনো পর্যন্ত তাদের মধ্যে যে চ্যালেঞ্জ রয়েছে, সংকট রয়েছে, সেগুলি আমরা দূর করতে পারবো। আজকে নির্বাচনকে সামনে নিয়ে যে নানা রকম ভাবে ধোঁয়াশা সৃষ্টি করা হচ্ছে, সেই ধোঁয়াশা থেকে আমাদের বের করে আসতে হবে। আমি আশা করব আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় দেশে আসবেন, আমাদের মহাসচিব মহোদয় দেশে আসবেন, জামাতের নেতৃবৃন্দ বাংলাদেশে আসবেন। খুব অচিরেই বাংলাদেশে আগামী ফেব্রুয়ারিতে যে জনগণের কাঙ্ক্ষিত যে নির্বাচন, সেই নির্বাচনে পূর্ণাঙ্গর উপর একটা নির্বাচন কমিশন যেটি ঘোষণা করেছেন, তার বাস্তবায়নের দিকে এগিয়ে যাবে। আমরা বারবার বলে আসছি, যদি 3 বা 6 মাসের মধ্যে নির্বাচন হয়ে যেত, আজকে দেশের এই অবস্থা হতো না। কিন্তু সেই সময় আমাদেরকে বলেছে আমরা খালি ক্ষমতা চাই, ক্ষমতা চাই, নির্বাচন চাই। নো, বিএনপি ক্ষমতা চায় না, বিএনপি গণতন্ত্রের বিশ্বাস করে, এই কারণে নির্বাচনটা চায়। প্রত্যেকটি জায়গায় জনগণের ভোটের মাধ্যমে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা যারা নির্বাচিত হবে তারাই রাষ্ট্র পরিচালনা করবে। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো হুমকি বা নিরাপত্তার ঝুঁকি নেই বলে জানিয়েছেন আইজিপি ডাক্তার বাহরুল আলম। রাজধানী সূত্রপুরে বাংলা বাজার পূজা মণ্ডপ পরিদর্শন করে তিনি বলেন, বিচ্ছিন্ন যেসব ঘটনা ঘটেছে সেখানে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। আইজিপি আরও বলেন, পরাজিত ফ্যাসিস্টরা রাজপথে শক্তি দেখানোর চেষ্টা অব্যাহত রাখলেও পুলিশ তাদের প্রতিহত করছে। ধর্মীয় মতপার্থক্যের কারণে সংঘাত এড়াতে সামাজিক আন্দোলন গড়ে তোলা দরকার বলেও মন্তব্য করেন পুলিশ প্রধান। ফিল করছি না, কিন্তু আপনি জানেন যে ছোটখাটো ঘটনা এই সারা দেশেই ঘটে থাকে। প্রস্তুতি পর্বে
অনেক জায়গাতে শোনা যাচ্ছে কেউ গিয়ে একটু হাত নষ্ট করে দিচ্ছে, মাথার নষ্ট করে দিচ্ছে। আমরা এগুলা বিভিন্ন জায়গা থেকে পাচ্ছি, কিন্তু আমরা যেটা করছি আর কি, যে সংবাদ পাওয়া মাত্রই আমরা সাথে সাথে এটা অ্যাড্রেস করতে যাচ্ছি। আমরা কোনোভাবেই কোনো কিছু আমরা অবজ্ঞা করব না, অবহেলা করব না। আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে পালনের জন্য প্রতিটি পূজা মণ্ডপে বিএনপির কর্মীরা নিরাপত্তার দায়িত্বে থাকবেন বলে জানিয়েছেন বিএনপির ঢাকা মহানগর উত্তরের সাবেক আহ্বায়ক সাইফুল ইসলাম নীরব। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে শিল্পাঞ্চল তেজগাঁও তেজকুনিপাড়া সনাতন ধর্মাবলম্বীদের সাথে মত বিনিময়কালে তিনি কথা বলেন। এ সময় তেজকুনিপাড়া সার্বজনীন পূজা মন্দিরের প্রতিষ্ঠাতার সভাপতি প্রদীপ কুমার সাহা, শাহিনবাগ সার্বজনীন পূজা কমিটির সভাপতি এম দাস রঞ্জিত উপস্থিত ছিলেন। এবার খেলার খবর, শুরুতেই এশিয়া কাপের খবর। নাগালে পেয়েও পাকিস্তানকে হারাতে পারল না বাংলাদেশ। উল্টো টাইগারদের 11 রানে হারিয়ে এশিয়া কাপ ক্রিকেটের ফাইনালে উঠে গেল সালমান আগার দল, যেখানে তাদের অপেক্ষায় আছে 8 বারের চ্যাম্পিয়ন ভারত। দুবাইয়ে এশিয়া কাপে সুপার 4-এর ম্যাচে টস হেরে ব্যাটিং করে 8 উইকেটে 135 রান তোলে পাকিস্তান। জবাবে 9 উইকেটে 124 রানের সংগ্রহ করে বাংলাদেশ। পরাগারমানির রিপোর্ট। রেকর্ড বুক কিংবা র্যাঙ্কিং সবই ছিল পাকিস্তানের পক্ষে। মাঠের পারফরমেন্সে আহামরি গোছের কিছু করতে না পারলেও বাংলাদেশের ব্যাটারদের ব্যর্থতায় কাঙ্ক্ষিত জয় পায় তারা। তাতে এবারের এশিয়া কাপে তৃতীয়বারের মতো চিরবৈরী ভারত পাকিস্তানের লড়াই দেখবে ক্রিকেট বিশ্ব। 136 রান টি-20তে আজকাল বড় কোনো টার্গেট নয়। এই টার্গেটে নেমেই নাজেহাল বাংলাদেশ। শিরোপা জয়ের উদ্দেশ্যে আরব শাহীতে খেলতে যাওয়া দলটি 1 রানেই হারায় প্রথম উইকেট। পাওয়ার প্লেতেই 3 উইকেট হারিয়ে দর্শক সমর্থকদের হতাশ করতে থাকেন টাইগার ব্যাটাররা। দলের 44 রানে মেহেদী হাসানের বিদায়ে লন্ডভন্ড বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। তবু জাকের আলীর যে 100 রান ছাড়ানো স্কোর পেল, তা শামীম হোসেন, রিশাদ হোসেনের ব্যাটিং ঝড়ে। বাংলাদেশের এই পরাজয়ে এশিয়া কাপের 41 বছরের ইতিহাসে প্রথমবারের মতো ভারত পাকিস্তান ফাইনাল দেখবে ক্রিকেট প্রেমীরা। বাংলাদেশের বোলাররা যেদিন ফর্মে থাকেন সেদিন খড়কুটের মতোই ভেসে যায় সবই। সেটা হারে হারে আবারও টের পেল পাকিস্তান। এশিয়া কাপের অলিখিত সেমিফাইনালে টসে হেরে ব্যাটিংয়ে নেমেই টাইগারদের বোলিং তোপে ত্রাহি মধুসূদন অবস্থা পাকিস্তানের। দলের 4 রানে সাহিবজাদা ফারহানকে পেরিয়ে 100 উইকেটের ফুল ফোটান তাসকিন আহমেদ। এরপর টাইগারদের বোলিং তোপে 49 রান তুলতেই 5 উইকেট হারিয়ে ব্যাকফুটে সালমান আগার দল। 100 রানের আগেই গুটিয়ে যাওয়ার শঙ্কা, কিন্তু ফিল্ডারদের ব্যর্থতায় গোটা 3 ক্যাচ মিসের মূল্য দিতে হলো বাংলাদেশকে। 2 বার ক্যাচ তুলেও শাহিন শাহ আফ্রিদি থামেন 19 রানে, আর 0 রানে প্রাণ পাওয়া মোহাম্মদ নেওয়াজ করেন 25 রান। প্রথম 10 ওভারে 4 উইকেটে 46 রান করা দলটি পরের 10 ওভারে 4 উইকেটে 89 রান তোলে। তাতেই 8 উইকেটে 135 রানের সম্মানজনক পুঁজি পায় পাকিস্তান। পরাগারমান, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরো একবার। তরুণদের আন্দোলন, গণতন্ত্র ও সংস্কার প্রক্রিয়ায় বাংলাদেশের নতুন দিগন্ত উন্মোচন করেছে জাতিসংঘের যুব বিষয়ক উচ্চ পর্যায়ের বৈঠকে প্রধান উপদেষ্টা। সংবিধান ও আরপিও অনুযায়ী পিআর পদ্ধতিতে নির্বাচনের সুযোগ নেই জানালেন প্রধান নির্বাচন কমিশনার। ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে জোর প্রস্তুতি নিচ্ছে কমিশন। পিআর নির্বাচনের দাবি তুলে একটি দল অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়, অভিযোগ সালাউদ্দিন আহমেদের। গণতন্ত্র পুনরুদ্ধারে শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান, ডাক্তার জাহিদ। নির্বাচনে জয়ী হলে শাসক নয় সেবক হবে জামায়াত, চীনা প্রতিনিধি দলকে ডাক্তার শফিকুর রহমান। প্রতিবেশী দেশের হস্তক্ষেপের বিষয়ে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। এবং হত্যা, ষড়যন্ত্র সহ সুনির্দিষ্ট 8টি অভিযোগ জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধে হাসানুল হক ইনুর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিল ট্রাইব্যুনাল, আদালতে হাজির করার নির্দেশ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।